1918 সালের আগে সিরিয়া অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপিয়ান দেশগুলো জয়ী হওয়ার পর তারা নিজেদের এলাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। 1918 থেকে 1946 সাল পর্যন্ত সিরিয়া ফ্রান্সের দখলে ছিল। একসময় সিরিয়ানরা ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন করে এবং পরবর্তীতে 1946 সালে সিরিয়া স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার পর শুরু হয় অন্য আরেক সমস্যা, কারণ সিরিয়ায় বিভিন্ন ধর্মে বিশ্বাসী এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকের বসবাস। 2014 সালের এক রিপোর্ট অনুযায়ী সিরিয়ায় 74% মানুষ সুন্নি ইসলামে বিশ্বাস করে, প্রায় 16% মানুষ শিয়া ইসলামে বিশ্বাসী, 10% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী এবং 16% শিয়া মুসলিমদের মধ্যে প্রায় 12% হল অ্যালাওয়াইটস, যারা শিয়া মুসলিমদের আরেকটি গ্রুপ। সিরিয়া যখন স্বাধীন হয় তখন সিরিয়ার ক্ষমতা ছিল সুন্নি আরব নেতাদের হাতে। এই সময়ে সমাজতান্ত্রিক বাথ পার্টি জনপ্রিয় হতে থাকে। স্বাধীনতার প্রথম 10 থেকে 15 বছরে ঘটে যায় অনেক কিছু, যেমন 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়া অংশগ্রহণ করে। এরপর 1963 সালে সামরিক অভ্যুত্থানের পর বাথ পার্টির হাতে ক্ষমতা চলে আসে। তারপর নভেম্বর 1970 সালে জেনারেল হাফিজ আল আসাদ ক্ষমতা দখল করে নেয়। পরবর্তীতে 1971 সালে হাফিজ আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে যান এবং স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন। জেনারেল হাফিজ আল আসাদ নিজে একজন সংখ্যালঘু অ্যালাওয়াইট ছিলেন। এরপরও তিনি জনপ্রিয় ছিলেন কারণ তার সময়ে সিরিয়ার অর্থনৈতিক, শিক্ষা এবং সামরিক উন্নয়ন দেখা যায়। এমন না যে তিনি একজন নিষ্ঠুর স্বৈরাচারী ছিলেন না, তার বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে তিনি দমিয়ে দিয়েছেন। 1982 সালে হামাতে সুন্নি বিদ্রোহীরা হাফিজ আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে তিনি এর জবাবে নিজের দেশের 20,000 মানুষকে হত্যা করেন। এই ঘটনাকে 1982 সালের হামা ম্যাসাকারও বলা হয়। পরবর্তীতে 1990 সালের দিকে ধীরে ধীরে হাফিজ অসুস্থ হতে থাকেন। তার পরিবর্তে তার বড় ছেলে বাসেল আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে থাকেন। কিন্তু 1994 সালে একটি সড়ক দুর্ঘটনায় বাসেল মারা যায়। ফলে তার ছোট ছেলে বাশার আল আসাদ ক্ষমতার ভার গ্রহণ করে। হাফিজ আল আসাদ এতদিন সিরিয়াকে এমন একটি সিস্টেমের মধ্য দিয়ে চালাচ্ছিলেন যেখানে প্রত্যেক স্নাতক ডিগ্রিধারীর জন্য চাকরির বন্দোবস্ত ছিল, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ছিল এবং সস্তায় খাদ্যদ্রব্য পাওয়া যেত। কিন্তু তার ছেলে বাশার এই সিস্টেম থেকে ধীরে ধীরে সরে যায় এবং এই সেবাগুলো বন্ধ করে দেয়, যার কারণে সাধারণ মানুষের জীবনে বিপর্যয় নেমে আসে। 2006 সালে সিরিয়াতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। সেই সময়ে 4 বছর ধরে চলা ভয়াবহ খরায় সিরিয়ার প্রায় 60% জমি মরুভূমিতে পরিণত হয়। ফলে পানি ও খাদ্যের অভাবে গবাদি পশু মারা যায় এবং খাবার বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। পাশাপাশি সিরিয়ার মুদ্রাস্ফীতি দ্রুত হারে বাড়তে থাকে। এছাড়া সিরিয়ায় যে তেলের মজুদ ছিল সেটিও কমতে থাকে। মোট কথা, মানুষের জীবনযাপন এতটাই খারাপ অবস্থায় পৌঁছে যায় যে এর কারণে বাশারের প্রতি মানুষের ঘৃণা ও ক্ষোভ অনেকাংশে বেড়ে যায়। 17 ডিসেম্বর 2010 তিউনিসিয়ায় এমন এক ঘটনা ঘটে যা পুরো মধ্যপ্রাচ্যকে সব সময়ের জন্য বদলে দেয়। প্রতিদিনের মতো সেদিনও সবজিওয়ালা মোহাম্মদ বুয়াজিজি নিজের সবজির ভ্যান নিয়ে দাঁড়িয়েছিল। তখন পুলিশ তার ওজনের পাল্লা ছিনিয়ে নেয়, কারণ তার কাছে ভ্যান বসানোর পারমিশন ছিল না। পরবর্তীতে সে অভিযোগ করার জন্য গভর্নরের কাছে যায়, কিন্তু গভর্নর তার সাথে দেখা করতে মানা করে দেয়। ফলে বুয়াজিজি রাগ করে রাস্তায় নেমে নিজের শরীরেই আগুন লাগিয়ে দেয় এবং কিছু সময় পর তার মৃত্যু হয়। এদিকে আগুন লাগানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানকার কিছু লোক ঘটনার সময়ে মোবাইল দিয়ে ভিডিও করছিল। জনগণ এই মর্মান্তিক ঘটনা দেখে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সবাই রাস্তায় নেমে পড়ে আর এই আন্দোলন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে 1 মাসের মধ্যেই তিউনিসিয়ার স্বৈরাচারী শাসক বেন আলীর পতন ঘটে। স্বৈরাচারের বিরুদ্ধে এই বিজয় দেখে পাশের দেশ মিশর সহ লিবিয়াতেও স্বৈরাচার শাসকের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যায়। ফলে সেই সময়কার মিশর সরকার ও লিবিয়ার গাদ্দাফি সরকারের পতন ঘটে। 2010 থেকে শুরু করে 2012 সাল পর্যন্ত অনেকগুলো আরব দেশে বড় পরিসরে বিদ্রোহ দেখা দেয় এবং অনেকগুলো সরকারের পতন হয়। স্বৈরাচার বিরোধী এই আন্দোলনকে আরব বসন্ত বলে আখ্যায়িত করা হয়। একসময় আরব বসন্তের প্রভাব সিরিয়াতেও দেখা দেয়। 2011 সালে সিরিয়ার এক ছোট্ট শহরে কিছু তরুণ ছেলে দেয়ালে সরকারের বিরুদ্ধে স্লোগান লিখতে থাকে। অন্যদিকে বাশার নিজের বিরুদ্ধে কোনো ধরনের বিদ্রোহমূলক স্লোগান সহ্য করতে পারত না। ফলে সে তরুণ ছেলেগুলোকে গ্রেপ্তার করে এবং জেলে নিয়ে তাদের উপর টর্চার চালায়। যখন তাদের পরিবার তাদেরকে ছাড়ানোর জন্য যায়, তাদেরকে বলা হলো যে নিজেদের সন্তানদের কথা ভুলে যাও। এই ঘটনা শুনে জনগণ আরও ক্ষেপে যায় এবং তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। সিরিয়ায় 2011 সালে শুরু হওয়া বিদ্রোহ দ্রুত গৃহযুদ্ধে পরিণত হয়। সিরিয়ান আর্মি আন্দোলন দমন করতে গুলি চালালে শহরে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়।
যা আন্দোলনকে আরও বেগবান করে। জুলাই 2011 সালে বিদ্রোহী সৈন্যরা ফ্রি সিরিয়ান আর্মি গঠন করে এবং এভাবে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। বাইরের দেশগুলো যেমন আমেরিকা, তুরস্ক, সৌদি আরব বিদ্রোহীদের সমর্থন দেয়। বিপরীতে ইরান বাশারের পক্ষে অবস্থান নেয়। 2011 থেকে 2018 সাল পর্যন্ত বাশার সরকার বিদ্রোহীদের দমন করতে গোপন টর্চার সেল এবং কেমিক্যাল অস্ত্রের ব্যবহার করে, যার ফলে হাজার হাজার মানুষ মারা যায়। কুখ্যাত সিদনায়া কারাগারও বাশারের সৃষ্টি, যেখানে সাধারণ বন্দীদের খাবার না দিয়ে হত্যা করা হতো। বাশারের এসব হিংস্রতার জবাব হিসেবে বিদ্রোহীরা আন্দোলনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। তারা একের পর এক শহর জয় করতে থাকে। একসময় তারা মাত্র 11 দিনেই দামেস্ক জয় করে ফেলে। এদিকে আন্দোলনের তীব্রতা দেখে বাশার আল আসাদ আগেই দেশ থেকে পালিয়ে যায়। বাশার সরকারের পতনের মাধ্যমে সিরিয়ায় 14 বছর ধরে চলা গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে, যা 5 লাখের বেশি মানুষের প্রাণহানি এবং 1,30,00,000 শরণার্থী সৃষ্টি করে। বাশারের পতনের পর সিরিয়ার জনগণ এখন শুধুই শান্তি এবং একটি স্থিতিশীল রাষ্ট্র প্রত্যাশা করে।